আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তাসলিমা বেগম, সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, জিওলজি ডিপার্টমেন্ট। তোমাদের সাথে বহুদিন হলো কথা হচ্ছে না। যাই হোক, আমি মোটামুটি 5টা ক্লাস নিয়েছি। তো আজকে 6 নম্বর ক্লাসটা আমি নিব। এখন একটু ইন্ট্রোডাকশনটা তো আমি দিয়ে দিলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সাবধানে আছো, নিরাপদে আছো। আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ, তারা আমাকে এই সুযোগ দিয়েছেন এবং এই মহৎ কাজে অংশীদার করেছেন। তোমাদের থেকেও ধন্যবাদ। আমি নিজে থেকে এজ এ টিচার হিসেবে আমি পৌঁছে দিলাম তাদেরকে। তো আশা করি সবাই ভালো আছো না? আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা কি? সেটা হচ্ছে তোমার টিনোফোরা আর হচ্ছে নিডারিয়া। টিনোফোরা আর হচ্ছে একান্তোসেফালা। তো এই টিনোফোরা আর একান্তোসেফালা, দেখো, টিনোফোরার যে একটা মাইনর ফাইলাম আমরা কাকে বলি সেটা তোমরা সবাই জানো। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি। কি পড়েছি আমরা? যে ইন্টারমিডিয়েটে পড়েছি যে মেজর ফাইলাম। মেজর ফাইলাম গুলি যে পাইলা, প্রথমে হচ্ছে তোমার পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, একদম কর্ডেট পর্যন্ত, তাই না? তো কর্ডেট পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি মেজর ফাইলাম। এখন মাইনর ফাইলাম কোনগুলি? মাইনর ফাইলাম হচ্ছে তোমার মাইনর ফাইলাম কোনগুলি? মাইনর ফাইলাম তোমার যেখানে প্রাণীর সংখ্যা দেখা যায় যে কম এবং অল্প কিছু প্রাণী অন্তর্ভুক্ত, সেটাকে আমরা কি বলছি? মাইনর ফাইলাম বলছি। ঠিক আছে, মাইনর ফাইলাম বলছি। এবং এই মাইনর ফাইলামটা তোমাদের অল্প কিছু প্রাণী নিয়ে তারা এগুলি গঠিত, এবং দুইটা ফাইলাম তার আগে এবং পরে যে দুইটা ফাইলাম থাকে সেগুলা কি করে? কিছু বৈশিষ্ট্য সে ধারণ করে রাখে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের মাইনর ফাইলাম। তো মাইনর ফাইলাম তোমরা অনেক পড়বা। একটা আছে, মানে আমরা আজকে পড়বো যেটা, সেটা টিনোফোরা। তারপরে একান্তোসেফালা। তারপরে তোমরা পড়বা হচ্ছে অনিকোফোরা, এরকম ব্র্যাকিওপোডা। হ্যাঁ, অনেকগুলো তোমার মাইনর ফাইলাম আছে। তো আজকে আমরা দুটো মাইনর ফাইলাম পড়বো, একটা হচ্ছে টিনোফোরা আর একটা হচ্ছে একান্তোসেফালা। তো টিনোফোরা পর্বের প্রাণীরা, এরা দেখা যায় যে একদিকে তোমার নিডারিয়ার বৈশিষ্ট্য ধরে রেখেছে এবং অন্যদিকে এরা প্লাটিহেলমিনথেসের কিছু কিছু বৈশিষ্ট্য এরা ধরে রাখে। অর্থাৎ দুইটা পর্বকে সে কি করে, দুইটা পর্বের যে বৈশিষ্ট্য আছে সেগুলো সে নিজের মধ্যে ধারণ করে রাখে। তো দেখা যায় যে নিডারিয়ান প্রাণী থেকে সে উন্নত, কিন্তু প্লাটিহেলমিনথেস থেকে সে অনুন্নত। নিডারিয়ান প্রাণী আমরা জানি যে ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী, আর ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা। হ্যাঁ, ওখান থেকে কলা গঠন হওয়া শুরু হয়। আর নিডারিয়ান প্রাণীতে আমরা জানি আসলে টিস্যু বা কলা গঠন হয় না। তো যাই হোক, এই নিডারিয়ার টিনোফোরার অন্তর্ভুক্ত যে প্রাণী, সেটা আমরা জানি হর্মিফোরা। খুবই সুন্দর একটা প্রাণী এবং বাদামের মতো, কাঠবাদামের মতো সেই সমুদ্রে থাকে এবং দুইটা বড় বড় টেন্টাকেল থাকে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে সে যখন সাঁতার কাটে, হ্যাঁ, তার দেখা যায় চিরুনি পাত, অর্থাৎ চিরুনির মধ্যে যে লম্বা লম্বা দেখা যায় যে আমরা মাথা আছড়াই, চিরুনির লম্বা লম্বা যে পাত থাকে সেরকম দুই পাশে চারটা চারটা আটটা থাকে। আসলে তোমরা আঁকার সময় দুইটা দুইটা চারটা আঁকো, কিন্তু পিছনে আরো মানে দুইটা চারটা করে থাকে, মোট আটটা। আটটা চিরুনি পাত যুক্ত দেখা যায় যে দুইটা লম্বা ধারালো, এই যে মাছের যে দিকে কাটা থাকে সেই কাটার মতো অংশ ওখানে দেখা যায় যে, এবং তারা খুব সুন্দর করে পানির মধ্যে কি করে, সিলিয়া নেড়ে নেড়ে তারা চলে। আর দুইটা বড় বড় টেন্টাকেল থাকে, সেখানেও তোমার ব্লেফারোপ্লাস্ট থাকে টেন্টাকেলে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিনোফোরার অঙ্গসংস্থান নয়, আমরা যেটা পড়তে যাচ্ছি তোমাদের সমস্যা যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে জ্ঞাতিত্ব বা অ্যাফিনিটিস। এই অ্যাফিনিটিস আমরা পড়তে যাচ্ছি। অ্যাফিনিটিস বা জ্ঞাতিত্ব বা সম্বন্ধপরতা কি,
এটা এখানে এই কোশ্চেনটা অনেকে আনসার করতে চাও না, কিন্তু কোশ্চেনটা আনসার করলে আসলে খুবই ভালো নম্বর উঠে। তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। এবং কিছু কিছু টেকনিক আমি তোমাদের দিয়ে দিব, যেটা দিয়ে তোমরা আসলে এই কোশ্চেনের আনসার খুব সুন্দর করে করতে পারবে। হ্যাঁ, তো এই টিনোফোরা পর্বের মানে অ্যাফিনিটিস, আচ্ছা অ্যাফিনিটিসটা কি, সম্বন্ধপরতা কি? সম্বন্ধপরতা হচ্ছে তোমার, আমরা বলি আত্মীয়তা, যদি সহজ ভাষায় বলতে চাই আত্মীয়তা। যেমন আমাদের মধ্যে বলি যে আমাদের সব আত্মীয়ের সাথে আসলে আমাদের খুব ভালো ভাব হয় না, আবার দেখা যায় অনাত্মীয়র সাথেও ভালো ভাব আছে, এরকম আর কি। তো কাছাকাছি যারা, তাদের সাথে আমাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যদি সাদৃশ্য বেশি হয় তাহলে, যেটা আমরা বলি মনের মিল বেশি হলে, তাহলে দেখা যায় যে সাদৃশ্য বেশি বৈসাদৃশ্য কম হয়, ভালো আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। কিন্তু যদি এমন হয় যে বৈসাদৃশ্য বেশি, তখন কিন্তু আর আত্মীয়তার সম্পর্ক একটু কি মানে নড়বড়ে থাকে। যাই হোক, যে তো মিল থাকলে দেখা যায় যে একই পছন্দের আওতা চলে আসে, অমিল থাকলে তারা একটু দূরে দূরে থাকে। তো এখানে বিষয়টা হচ্ছে তাই যে এক একটা যে পর্ব আছে, সেই পর্বের মাঝে বা প্রাণীর মাঝে আমরা এই টিনোফোরা পর্বের প্রাণীদের কি করব, আমরা আলোচনা, মানে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আলোচনা করব। তো এখানে দুইটা ভাগে আমি তোমাদের এই টিনোফোরার পর্বের প্রাণীদের ভাগ করেছি, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে ইন্ট্রাফাইলার রিলেশনশিপ, আর একটা হচ্ছে ইন্ট্রাফাইলার আর ইন্ট্রাফাইলার। ইন্টার কোনটা বলা হয়েছে যে দুইটা আলাদা পর্বের মাঝে যে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে যে রিলেশনশিপ হয়, সেটা হচ্ছে ইন্টারফাইলার। আর যদি ইন্ট্রাফাইলার হয় তাহলে দেখা যায় যে খুব ভালো মিল আছে। এ ধরো একই কাজিন বা একই ভাই বোনের মধ্যে কিরকম সম্পর্ক, সেটা যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ইন্ট্রা। হ্যাঁ, অন্ত আর আন্ত, ঠিক আছে? এইটা তোমরা কি বাংলাতে পড়েছো, অন্ত আর আন্ত। তো আমি সেইভাবেই তোমাদেরকে আলোচনা করবো আজকে। ইন্টারফাইলার রিলেশনশিপে আলোচনা করবো হচ্ছে তোমাদের একটু দূরে, অর্থাৎ অমিল বেশি আছে এরকম যাদের যেসব পর্ব আছে তাদের সাথে। প্রথমটা হচ্ছে রিলেশন উইথ স্পঞ্জ। স্পঞ্জ আমরা জানি যে বড় একটা গহ্বর থাকে মাঝখানে, এবং তার শরীর বলতে কি একটা, তার যে বাইরের আবরণ, সেই আবরণটাই আসলে তার সবকিছু থাকে। ওইখানে আমরা বলি যে বাইরের দিকে কি থাকে, খেয়াল আছে আমরা পড়েছিলাম যে বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে পিনাকোসাইট সেল থাকে, ভেতরের দিকে কোয়ানোসাইট সেল থাকে, মাঝখানে অ্যামিবোসাইট সেল থাকে। ওকে, তো এখানে তোমাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্পঞ্জে একটা উপরের দিকে, স্পঞ্জ কি পরিণত প্রাণীটা একদিকে সেডেন্টারি, স্থানীয়, অর্থাৎ লেগে থাকে কোনো দিকে। হ্যাঁ, কিন্তু তার মুখটা কি খোলা, ওদিক দিয়ে পানিটা কি হয়, রেচন দ্রব্য, পানি, তোমার শুক্রাণু, মোটামুটি সবই এগুলি বের হয়ে যায়, এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত পানিও ওখান দিয়ে বের হয়। তো পানিটা ঢুকে হচ্ছে তার ছিদ্র দিয়ে, অস্ট্রিয়া দিয়ে। এটুকু তোমাদের একটু স্মরণ করিয়ে দিলাম মনে করার জন্য। দেখো, তো এখানে তোমার টিনোফোরানদের সাথে রিলেশন উইথ স্পঞ্জ মানে পরিফেরা পর্বের প্রাণীদের সাথে বলা হয়েছে কিছু কিছু মিল আছে। কিরকম? দ্য লার্জ সেন্ট্রাল ক্যাভিটি, মাঝখানে যে গহ্বর আছে, সেটা টিনোফোরা পর্বের প্রাণীদেরও থাকে, যেরকম স্পঞ্জের থাকে, মানে পরিফেরা পর্বের প্রাণীদের। এবং উপরে এদের যে মাউথ থাকে, মাউথ হিসেবে বলা হচ্ছে আসলে, কিন্তু ওটা কিন্তু স্পঞ্জে কিন্তু মাউথ না, জাস্ট ছিদ্র বলবো আমরা, মাউথ বলতে পারবো না, ছিদ্র। কারণ ওদিক দিয়ে পানিটা বের হয়ে যায়, ওদিক দিয়ে কিন্তু পানি ঢুকে না। তো যে দিক দিয়ে আমরা খাবার বা পানি গ্রহণ করি সেটাই তো মাউথ হবে, এখানে কিন্তু তা হচ্ছে না। হ্যাঁ, তো টিনোফোরা পর্বের প্রাণীদের যেরকম একটা ছিদ্র থাকে, ওদের এরকম একটা ছিদ্র আছে, এটা মিল আছে। তারপরে মেসোডার্ম, আসলে মেসোহিল বলা হচ্ছে স্পঞ্জের। পিনাকোসাইট এবং কোয়ানোডার্ম এবং পিনাকোডার্ম আবরণের মাঝে, স্তরের মাঝে যে থকথকে জেলির মতো পাতলা আবরণ থাকে, সেটা হচ্ছে মেসোহিল। কিন্তু এই আবরণটাই খুব ভালো করে দেখা যায় কোথায়, নিডারিয়া পর্বের প্রাণীতে, এবং টিনোফোরাতেও দেখা মানে থাকে ওটা। তো এটাকে আমরা আমাদের উন্নত প্রাণীতে আমরা বলছি মেসোডার্ম। তো এই মেসোডার্ম ওদের সাথে ওরও থাকে কম বেশি আর কি, কিন্তু থাকে। হ্যাঁ, এটা সিমিলার। আর সিম্পলার অর্গানাইজেশন ইন বডি, মানে বডি উভয়েরই কি সরল ধরনের মানে গঠন বিশিষ্ট। তো এখানে আমরা পরবর্তীতে যেটা পড়বো সেটা হচ্ছে যে দেখো, ডিফারেন্স, দুইটার মধ্যে বৈসাদৃশ্য কি কি। Developmentally, the osculum of a sponge does not know where correspond of the বলছে এই যে মাউথের কথাটা যে আমি বলছিলাম তোমাদের, সেই মাউথের কথাটা এখানে বলা হচ্ছে যে মাউথটা আসলে ওই একরকম না।
presence of inhalant pores and peculiar collar cell. তো এখানে তোমরা বৈসাদৃশ্য দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি সহজ। তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেই যে ওর কি কি বৈশিষ্ট্য আছে স্পঞ্জের, সেটা তুমি মনে রাখবা। আর যার সাথে পার্থক্য করছো, হ্যাঁ, যার সাথে পার্থক্য করছো তাকে মনে রাখবা যে তার কি কি আছে। ওকে, তো এখানে দেখা যায় যে তোমার এখানে দেখা যাচ্ছে যে ওদের যে কলার সেল আছে, কোয়ানোসাইট সেল স্পঞ্জের, সেটা কিন্তু তোমার কোয়ানোসাইটে দেখা যায় না। আবার মেসোহিলে ওদের যে সেলগুলি থাকে বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট সেল, সেটাও কিন্তু তোমার টিনোফোরাতে দেখা যায় না। আবার টিনোফোরা এমন কিছু আছে যেটা তোমার স্পঞ্জে দেখা যায় না। কিরকম? টিনোফোরার মেরিডেনিয়াল চিরুনি পাত থাকে, সেটা স্পঞ্জে নাই। তারপরে টিনোফোরার স্ট্যাটোসিস্ট থাকে অ্যাবোরাল সাইটে, সেটা নাই। তারপরে টিনোফোরার কোলোপ্লাস্ট সেল থাকে আঠালো যেটা, হ্যাঁ, ব্লু সেল, সেটা থাকে, সেটা ওদের নাই। হ্যাঁ, তারপরে নার্ভাস এন্ড সেন্সরি যে অর্গান, সেটা বলা হয়েছে, সেটা একটু ভিন্ন ধরনের। তো সেটা ভিন্ন ধরনের হওয়াতে সেটা কি আসলে আমরা অমিল হিসাবেই আনবো। এখন রিমার্ক দেখো, যে বলা হয়েছে যে এদের মধ্যে পার্থক্য এত বেশি আসলে দুই পর্বকে, অর্থাৎ পরিফেরা এবং টিনোফোরাকে একসাথে আসলে ফেলা যায় না। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে প্লাটিহেলমিনথেস পর্বের সাথে টিনোফোরা পর্বের প্রাণীদের কি পার্থক্য আছে সেটা আমরা একটু দেখি। তো the idea that Ctenophora gave rise to certain bilateral has been supported by many zoologists. বলা হয়েছে যে পলিকটেনিয়া, দেখো প্লেটেকটিনিয়া একটা প্রাণী, এই প্লেটেকটিনিয়া একটা গ্রুপ, সেই প্লাটিহেলমিনথেসের সাথে টিনোফোরা পর্বের প্রাণীদের কি কি সাদৃশ্য আছে। প্লাটিহেলমিনথেসের সাথে টিনোফোরা পর্বের প্রাণীদের সাদৃশ্য যা যা আছে সেটা হচ্ছে যে টিনোফোরা পর্বের প্রাণীরা ওরিও প্রতিসম, কিন্তু সেই সাথে সাথে কিন্তু ওদের দেহের গঠনটা, কিন্তু দেহের যে অঙ্গাদি আছে সেগুলো আবার বাইল্যাটারালি থাকে, যেটা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরাও কি বাইল্যাটারাল। তো এখানে তোমার বাইল্যাটারাল এবং এর সাথে কি কি তোমার থাকে, কি বলে সিমিলারিটিস থাকে, সেটা আমরা দেখি। যে flagged collapsed body have movement of the soul of foot, বলা হয়েছে ওদের যে মুভমেন্ট ক্রিপিং লাইক হামাগুড়ি দিয়ে চলা, সেটা দুইজনের মাঝে কি আছে, মিল আছে। এবং জেনারেল সিলিয়েশন অফ দ্য বডি, বলছে যে এদের সিলিয়েটেড বডি থাকে, অর্থাৎ প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের যে লার্ভাল স্টেজ থাকে সেখানে কিন্তু সিলিয়া থাকে। তারপরে টার্বেলারিয়ার বলা হয়েছে, টার্বেলারিয়া অর্থাৎ প্লাটিহেলমিনথেস পর্বের একটা ক্লাসের নাম টার্বেলারিয়া, সেখানে স্ট্র্যাটোসিস্ট থাকে, সেটা টিনোফোরার মানে ওর যে পোলার নার্ভ থাকে টার্বেলারিয়ানদের, টার্বেলারিয়া যদি মনে না থাকে তুমি প্লাটিহেলমিনথেসই বলতে পারো, যে পর্বের প্রাণীদের যে পোলার নার্ভ থাকে অর্থাৎ মেরুতে যে নার্ভ থাকে সেটার সাথে তোমার স্ট্র্যাটোসিস্ট ওর যে অ্যাবোরাল প্রান্তে, টিনোফোরার অ্যাবোরাল প্রান্তে স্ট্র্যাটোসিস্ট থাকে, সেটার সাথে মিল আছে। অরিজিন অফ দ্য সো কল্ড মেসোডার্ম ইজ মোর অর লেস সিমিলার, এবং মেসোডার্মের বলা হয়েছে যে কিছুটা মিল আছে, কিছুটা প্লাটিহেলমিনথেসের সাথে মিল আছে, কিছুটা উন্নত। নিডারিয়ান প্রাণী থেকে মেসোগ্লিয়াটা কিছুটা উন্নত, যেটা মেসোডার্মের গঠনের দিকে যায়। এজন্য বলা হয়েছে যে মেসোগ্লিয়ার যে গঠন টিনোফোরা, সেটার সাথে প্লাটিহেলমিনথেসের মেসোডার্মের কিছুটা মিল আছে। আর লোকোমোটরি অর্গান অর্থাৎ চলন অঙ্গাণু, এই চলন অঙ্গাণু বলা হয়েছে যে 8 সিলিয়েটেড রিজ থাকে টিনোফোরাতে, যে চিরুনি পাত থাকে, যেটা তোমার মেরিডোনিয়াল কমপ্লেট বলে। আর ওখানে তোমার বিভিন্ন লার্ভাল স্টেজে কিন্তু এই সিলিয়া যে থাকে মেরিডোনিয়াল চিরুনি পাতে, সেই সিলিয়ান কিন্তু ওর লার্ভাল স্টেজেও থাকে, সেটার সাথে মিল আছে এবং সিলিয়া দিয়ে সে চলে।
তারপর ওদের যে মাসকুলার মানে ইয়া আছে, গঠনটা আছে বা পেশির যে গঠন সেটার সাথে দুইজনেরই খুব ডেভেলপড, এবং ভেতরে যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আছে এটাও কি মিল দুই পর্বের প্রাণীদের মাঝে। এবং টিনোফোরা ডেভেলপমেন্ট অফ দ্য টু গ্রুপস হ্যাজ ক্লোজ রিজেম্বলেন্স, অর্থাৎ ওদের যে পরিস্ফুটন আছে, অর্থাৎ একদম অপত্য থেকে যে পরিণত প্রাণীটা তৈরি হয় সেটার দুইজনের মাঝে পরিস্ফুটনে খুব মিল আছে। ডিসিমিলারিটিস কি? অনেক ডিসিমিলারিটিস বলা হয়েছে যে প্লাটিহেলমিনথিসের যে ব্রেইন সেটা টিনোফোরা থেকে অনেক বেশি উন্নত। তারপরে নিউমেরিয়াস আইস বলা হয়েছে অনেকগুলি চোখ থাকে তোমার প্লাটিহেলমিনথিসের পলিগ্লেটসে। তারপরে বলা হয়েছে যে টার্বেলারিয়াতে কোনো সিলিয়ারি প্লেট দেখা যায় না, অর্থাৎ চিরুনি পাত যে থাকে সেটা আসলে ওখানে তেমন ভাবে দেখা যায় না, জাস্ট সিলিয়া দিয়ে চলে, এই দুটি মিল আছে লোকোমোটরি অর্গান হিসেবে, কিন্তু আসলে এই কমপ্লিট একটা পার্থক্য। তারপরে তোমার ক্লোরোপ্লাস্ট সেল টিনোফোরাতে আছে, তোমার প্লাটিহেলমিনথিসে নাই। আবার প্লাটিহেলমিনথিসে কিন্তু চোষক থাকে, টিনোফোরাতে চোষক থাকে না। তারপরে ফ্লেম সেল থাকে প্লাটিহেলমিনথিসে, শিখা কোষ যেটাকে তোমরা বলো সেটা কিন্তু আবার টিনোফোরাতে থাকে না। আবার টিনোফোরা রেডিয়ালি সিমেট্রি, কিন্তু প্লাটিহেলমিনথিস পুরোপুরি দ্বিপার্শ্বীয় প্রতিসম। কমপ্লেক্স রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমার প্লাটিহেলমিনথিসে দেখা যায়, কিন্তু টিনোফোরা আসলে দেখা যায় না। এত কিছু বৈসাদৃশ্য নিয়ে আসলে দুইটা প্রাণীকে একই পর্বে ফেলা এটা আসলে মানা যায় না, শেষ পর্যন্ত এটাও বাতিল। রিলেশনশিপ উইথ নিমার্টিনিয়ান্স, রিলেশনশিপ উইথ নিমার্টিনস। তো সিমিলারিটিস কি কি আছে? দ্য লার্ভাল ফর্ম অফ নিমার্টিন, এটা একটা মাইনর ফাইলাম। আরো অনেক মাইনর ফাইলাম ছিল, আসলে আমি তোমরা এই দেখা যাবে যে আনসার করে সারতে পারবে না, তো সেজন্য আমি মোটামুটি যতটুকু মানে ও পার্থক্য, বেশি বেশি পার্থক্য আছে, সিমিলারিটি আছে, এইগুলো আমি মোটামুটি নিয়ে আসছি এখানে। তো নিমার্টিনের একটা লার্ভার নাম হচ্ছে পিলিডিয়াম, খুব ইয়া লার্ভা, ওখানে খুব পরিচিত একটা লার্ভা। shows some similarities with টিনোফোর, বলছে যে নিমার্টিনিয়ান্সের পিলিডিয়াম লার্ভার সাথে টিনোফোরা প্রাণীদের বেশ মিল আছে। তো কোথায় মিল? লোকোমোশনে মিল। is performed by lobed bands of cilia in Pilidium larva. Pilidium larva বলা হয়েছে যে lobed, অর্থাৎ খন্ড 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 ব্যান্ড থাকে যেটা দিয়ে সে চলে। আর এই নিমাটিয়াস পিলিডিয়াম লার্ভায়, নিমাটিয়ান্স পিলিডিয়াম লার্ভা, তো সেরকম কিন্তু ওরও এরকম লম্বা পাতের মতো থাকে এবং চিরুনি পাতে সিলিয়াগুলি থাকে। হ্যাঁ, তো লোকোমোশনে এদের মিল আছে। দ্য অ্যাবোরাল ইন্ড, যেটা আমরা বললাম যে অ্যাবোরাল সাইডে কি থাকে? সেন্স অর্গান থাকে। সে একজনের হচ্ছে কাপ লাইক, কিছুটা কাপ লাইকের মতো, দুজনের এটার সাথে মিল আছে যে সেন্স অর্গান অ্যাবোরাল স্টেজে, অ্যাবোরাল সাইডে থাকে। রেডিয়াল স্ট্রাকচার উইদাউট সিলম, বলেছে ওদের যে সিলম থাকে উভয়েরই, সেটা আসলে রেডিয়াল স্ট্রাকচার ব্যতীত, এবং উভয়েরই কোনার একটোটার্নাল, অর্থাৎ একটোটার্ন থেকে কোনারটা কি হয়? তৈরি হয়। ডিসিমিলারিটিস কি কি? তোমার অসঙ্গতি আছে, বৈসাদৃশ্য আছে, অনেক আছে। যেমন টিনোফোরাস ল্যাক মেসোটার্ন প্রপার, বলা হয়েছে যে টিনোফোর্সের যে তোমার মেসোটার্ম, মেসোগ্লিয়া থেকে উন্নত, নিটারিয়া প্রাণী থেকে উন্নত, কিন্তু মেসোটার্মের মতো অতটা ভালো সুগঠিত না। তারপরে তোমার পেয়ার টেন্টাকেলস, একজোড়া যে বড় বড় দুইটা টেন্টাকেল থাকে, কোষিকা থাকে, সেটা আসলে নিমাটিয়ান্সে অনুপস্থিত। এবং অ্যাবোরাল সেন্স অর্গান বলা হয়েছে যে উভয়েরই আছে, কিন্তু ক্যালকেরিয়াস সেন্স অর্গান ইন টিনোফোর বাট অ্যাবসেন্ট ইন, বলা হয়েছে ওর হচ্ছে যে স্ট্যাটোসিসে থাকে অ্যাবোরাল সাইডে সেন্স অর্গান টিনোফোরাতে, সেটা বলা হয়েছে ক্যালকেরিয়াস সেন্স অর্গান। ক্যালকেরিয়াস বোঝো তোমরা? সেটা হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি। হ্যাঁ, ক্যালসিয়াম থাকে ওখানে, ক্যালকেরিয়াস। কিন্তু এরকম কিন্তু নিমাটিয়ান্সে দেখা যায় না। এই দুইটার সিমিলারিটিস থাকা সত্ত্বেও এবং এদের বলা হয়েছে কনভার্জেন্স পারহ্যাপস উইথ নো পলিজেনেটিক সিগনিফিকেন্স, অর্থাৎ একজন থেকে আরেকজন বা এক গ্রুপ থেকে আরেক গ্রুপ, অর্থাৎ এক পর্ব থেকে আরেক পর্ব উৎপত্তি হওয়ার কোনো সম্ভাবনা বিজ্ঞানীরা খুঁজে পাননি আসলে। তো এখানে আমরা মোটামুটি যেগুলো পড়লাম, তোমরা জ্ঞাতিতে তোমরা ফিগার ব্যবহার করো না, কিন্তু এই জ্ঞাতিতে একটু যদি ফিগারটা ব্যবহার করো তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো এই বড় ফিগার একটা আছে,
যদি তোমাদের 10 নম্বরের জন্য হয় কোশ্চেনটা তাহলে সুন্দর করে এক পাতা আঁকবা, আর যদি ছোট কোশ্চেন 4 নম্বরের জন্য আসে তখন আসলে ফিগার আঁকাটা খুবই কষ্টকর, এবং যদি দিতে চাও তাহলে যে পাশে আমি আরেকটা ছোট দিয়ে দিয়েছি ইজি করে, সেটা তোমরা দিতে পারো। তো এখানে আমরা যে পড়লাম সেগুলো একটু আমরা আগে দেখি না কেন। এটা হচ্ছে তোমার স্ট্যাটোসিস্ট, হ্যাঁ, এই 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 যে গঠন, এই যে এটা হচ্ছে মাউথ, ঠিক আছে। মাউথ এটা হচ্ছে তোমার যে মাউথের পরে আমরা যদি গলা থাকে তাহলে ফ্যারিঞ্জিয়াল অর্থাৎ গলবিল। ক্যানাল, দেখো এখানে ক্যানাল আছে, দুই পাশে অনেকগুলো ক্যানাল আছে, উপরেও আছে তার উপরেও আছে। এটা হচ্ছে অ্যাবোরাল সাইড, মাউথ থাকে, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ওরাল সাইড আর এটা হচ্ছে অ্যাবোরাল সাইড। ওকে, তো এখানে তোমার ফ্যারিঞ্জিয়াল যে মানে গলবিলীয় যে নালী, সেই নালীর পরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার স্টোমাক, ইনফান্ডিবুলাম বলা হচ্ছে টিনোফোরানদের ক্ষেত্রে। এবং এই পাশে দেখো, এই পাশে এক জোড়া, তারপরে আবার এক জোড়া। তো প্রথম যে জোড়া থাকে সেটা হচ্ছে তোমার স্টোমোডিয়াল ক্যানাল, অর্থাৎ স্টোমাকের সাথে সম্পৃক্ত স্টোমোডিয়াল ক্যানাল, দুই পাশে। আর তারপরে যে দুইটা থাকে ওই দুইটার গায়ে দেখো যে কোর্শিকা আছে, সেটার কিন্তু থলিটা এখানে এসে যুক্ত হয়ে থাকে। তো ওটাকে কি বলা হচ্ছে যে যেহেতু কোর্শিকার থলি এসে যুক্ত হচ্ছে, বা কোর্শিকা যে উৎপত্তি যেখান থেকে ওটা ওই অংশটা এসে নালীর দুই পাশে দেখো, দুই পাশেই আছে, দুটো যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেন্টাকুলার ক্যানাল, টেন্টাকুলার ক্যানাল। ওকে, তো এখানে এই টেন্টাকুলার ক্যানালে দেখো, এইদিকে দেখো এই যে ফানেলের মতো যে আমরা বিকার ব্যবহার করি না, সেই বিকারের মতো দেখো দুইটা কি আছে, দুইটা লম্বা, নিচের দিকে প্রশস্ত কিন্তু উপরের দিকে লম্বা হয়ে গেছে, দুইটা বিকারের মতো নল আছে। এই নলের মধ্যে দেখো এই যে ওর বেজ, টেন্টাকুলার বেজ এটা, আর এটা হচ্ছে টেন্টাকুলার শীথ। তারপরে টেন্টাকেলটা দেখো বের হয়ে গেছে। তো ব্লেফারোপ্লাস্ট ওর একদিকে দেখা যাচ্ছে। এখন আমরা এখানে চলে আসি, এই যে এখানে দুটো তোমার চিরুনি পাত, এখানে দুটো, চারটা, এখানে দুটো, এখানে দুটো, এই মোট 8টা চিরুনি পাত থাকে। হ্যাঁ, এখন এইখান থেকে যারা যেগুলো বের হয়ে ওপরের দিকে গেল, তো কোনটার কি নাম আমরা দেখি। এই যে তোমার অ্যাবোরাল তলের দিকে যাচ্ছে, অ্যাবোরাল তলের দিকে গিয়ে দেখো এটা হচ্ছে অ্যানাল পোর, এদিকে এদিকে অ্যানাল পোর, অ্যানাসের আগের অংশ এটা অ্যানাল পোর, এটা ইন্টেস্টাইনও বলা যায়। হ্যাঁ, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ইনফান্ডিবুলার ক্যানাল, ইনফান্ডিবুলার ক্যানাল, এটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলার ক্যানাল। তারপর মাঝে হচ্ছে অ্যানাল পোর। যে এটা যেহেতু ইনফান্ডিবুলাম, এই জন্য নাম হয়েছে ইনফান্ডিবুলার ক্যানাল, আর ইন্টেস্টাইন বলেনি। আর উপরে যেটা টুপির মতো পরানো কাপ লাইক, সেটা হচ্ছে সেন্স অর্গান। তারপরে তোমার সেটা হচ্ছে স্ট্যাটোসিস্ট। আর এখানে তো এই যে দেখো এই যে কি আছে, চিরুনি, চিরুনি পাত যেভাবে বসানো থাকে, অনেকগুলো চিরুনি পাত এখানে সাজানো থাকে। এবং এই যে তোমার মাঝখানের যে ইয়াটা, সেটা আমরা বললাম ইনফান্ডিবুলাম, কিন্তু তার দুই পাশে যেটা চলে গেছে এই ক্যানালগুলোর নাম আমরা পড়ি, সেটা হচ্ছে পাররেডিয়াল ক্যানাল এটা, তারপরে হচ্ছে তোমার ইন্টাররেডিয়াল ক্যানাল অর্থাৎ মাঝামাঝি, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডরেডিয়াল। ওকে, মোটামুটি তোমাদের এগুলা বোঝা হয়ে গেছে। এখন আমরা আসি যে এতক্ষণ পড়েছি ইন্টারফাইলার, অর্থাৎ অন্যান্য পর্বের সাথে দূরের পর্বের সাথে ওর সম্বন্ধপরতা। হ্যাঁ, এখন আমরা ইন্ট্রাফাইলার, অর্থাৎ একই ধরনের যা মানে কাছাকাছি একদম আত্মীয়, হ্যাঁ, একদম নিকট আত্মীয়, তো সেই রকম পর্বের সাথে ওর কি সম্বন্ধপরতা আছে। তো সিমিলারিটিস উইথ নিডারিয়া, প্রায় বিজ্ঞানীরাই মনে করছেন আসলে নিডারিয়া থেকে টিনোফোরা পর্বের উৎপত্তি, এবং দ্য টিনোফোরা বিয়ার মেনি ক্যারেক্টারস অফ দ্য নিডারিয়ান্স। বলা হয়েছে যে টিনোফোরা নিডারিয়ান প্রাণীদের অনেক ক্যারেক্টার বহন করে। তো তার মধ্যে দেখো কি কি আছে, প্রেজেন্স অফ বেসিক রেডিয়াল সিমেট্রি, অর্থাৎ ওদের উৎপত্তি যে একদম অরীয় প্রতিসম, তারপরে পরিণত বয়সে ওরা গিয়ে বিভিন্ন অঙ্গ কি হয়েছে, বাইল্যাটারাল হয়েছে না, ল্যাক অফ সিলম, সিলমবিহীন, ডিপ্লোপ্লাস্টিক বডি ওয়াল, যদি মেসো মানে গ্লিয়াটা বাদ দাও, এবং এদের যে মেসোডার্মাল টিস্যু ইজ নট ডিস্টিংক্ট ডিউরিং এমব্রায়োজেনেসিস। বলা হয়েছে মেসোডার্মাল টিস্যুটা কিন্তু এমব্রায়োজেনেসিস অর্থাৎ ভ্রূণীয় পরিস্ফুটনের সময় এটা কি হয় না, তৈরি হয় না। এই দুইটা ওদের মাঝে, এই দুই পর্বের মাঝে এই মিলটা আছে। জিলেটিনিয়াস মেসোগ্লিয়া উভয়ের মাঝে, এবং এখানে সিলেন্টারন যেটা থাকে মাঝখানে, সে দুজনেরই আছে। ডিফিউজড সাব ইপিডার্মাল নার্ভ নেটওয়ার্ক, বলা হয়েছে যে ডিফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যে ইপিডার্মাল যে নার্ভ থাকে সেগুলা নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো কি যোগাযোগ থাকে না। তারপরে স্ট্যাটোসিস্ট সেন্স অর্গান হিসেবে থাকে। আর কোন অর্গান সিস্টেম, উভয়েরই মাঝে আসলে কোন অর্গান সিস্টেম আমরা দেখতে কি পাই না।
এখানে আমরা পরবর্তীতে যাই, আর কি আছে, আরো আছে সাদৃশ্য বলা হয়েছে যে উভয়েরই টেন্টাকেল থাকে, কোষিকা থাকে, উভয়েরই তোমার গ্যাস্ট্রোডার্মাল অরিজিন অফ গোনাড, গোনাডের মানে এটা হচ্ছে আমরা দেখেছি যে অরেলিয়া ওবেলিয়া যখন আমরা পড়েছি যে গ্যাস্ট্রোডার্মার কাছাকাছি থাকে গোনাডগুলি, এখানেও কিন্তু তাই। প্রেজেন্স অফ ল্যাসোসেল ইন টিনোফোরা সিমিলার টু বলা হয়েছে যে নিডারিয়াতে নেমাটোসিস যে থাকে সেটা ল্যাসোসেল অথবা তোমার ব্লু সেল যেটাই বলো, টিনোফোরাতে সেটা ওই হিসেবে থাকে, নেমাটোসিস থাকে না। আর বডি স্ট্রাকচার বলা হয়েছে যে টিনোফোর্স ইজ স্পেশালি সিমিলার টু মেডুসা অফ নিডারিয়ানস, নিডারিয়ানের মেডুসার সাথে, নিডারিয়ান প্রাণীদের মেডুসার সাথে বডি স্ট্রাকচার টিনোফোরাতে মিল আছে। যেমন নিডারিয়ান মেডুসাটা কি করে, ভেসে ভেসে চলে খোলা ছাতার মতো, তো টিনোফোরাও সেরকম ভেসে ভেসে চলে। ডিসিমিলারিটিস আছে তোমার মেরিডোনিয়াল কমপ্লেট, অর্থাৎ ওদের যে কমপ্লেট থাকে সেটা কি নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে না। ওদের অনেকগুলো খাদ্য গ্রহণের জন্য দেখা যায় যে অনেকগুলাই ওদেরই থাকে, কি বলে এটাকে, কোষিকা থাকে, কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীদের কোষিকা মাত্র দুটো থাকে। তারপরে তোমার নেমাটোসিস্ট নিডারিয়ান প্রাণীদের ক্ষেত্রে অবশ্য থাকেই কোথাও না কোথাও, কিন্তু ইসের ক্ষেত্রে তোমার টিনোফোরা প্রাণীদের যেমন হর্মিফোরা এই প্রাণীটার ক্ষেত্রে দেখা যায় না। আর সিমেট্রি বাইল্যাটারাল রাদার দ্যান রেডিয়াল, বলা হয়েছে রেডিয়ালি ওর উৎপত্তি হলেও পরবর্তীতে অঙ্গসংস্থান কিন্তু বাইল্যাটারাল পর্যায়ে আসে। তারপরে তোমার প্রেজেন্স অফ অ্যাবোরাল সেন্স অর্গান, সেন্স অর্গানের যে প্রেজেন্স, দুইটাই অ্যাবোরাল সাইডে থাকে তা না, সেটা হচ্ছে সেন্স অর্গান আছে, কিন্তু দেখা যায় যে ওর যে মেডুসা, মেডুসার চারদিকে আমরা দেখেছি যে চারদিকে একদম স্ট্যাটোসিস থাকে, কিন্তু এদের কিন্তু শুধু অ্যাবোরাল সাইডে গিয়ে ওদেরটা থাকে, কাদেরটা, টিনোফোরারটা। Presence of higher and complicated organization of system, digestive system. Digestive system এ দেখো যে digestive tract অনেক ভাগে ভাগ হয়ে গেছে না, কিন্তু ওদের ইয়েদের ক্ষেত্রে কিন্তু এমন নয়, শুধু রেডিয়ালি ক্যানাল থাকে, বৃত্ত ক্যানালের সাথে গিয়ে মিশে সামনে একটা মুখ থাকে, তোমরা পড়েছো মেডুসার ক্ষেত্রে। আর যদি হাইড্রার ক্ষেত্রে হয়, সরি, আর যদি হাইড্রান্তের ক্ষেত্রে হয় তাহলে উপরে একটা মুখ থাকে এবং ভেতরে এরকম কলার পোচার মতো থাকে হাইড্রান্থ, তাই না, যেটা পলিপ দশা যেটা আমরা বলি নিডারিয়া পর্বের প্রাণীতে। ডিরেক্ট ডেভেলপমেন্ট অফ মাসকুলার সেলস ফ্রম দ্য মেসেনকাইম, তো মেসেনকাইমের সাথে মাসকুলার সেলের কি আছে, যোগাযোগ আছে, কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীতে তাই নাই। আর মাল্টিসিলিয়েটেড সিলিয়া থাকে, যেটা নিডারিয়া পর্বের প্রাণীদের আসলে দেখা যায় না ওভাবে, মনোসিলিয়েটেড সিলিয়া দেখা যায়। মাল্টিসিলিয়েটেড হচ্ছে তোমার টিনোফোরাতে, কিন্তু মনোসিলিয়েটেড সেল হচ্ছে নিডারিয়াতে। তারপরে তোমার এখানে যদি আমরা আসি যে নির্দিষ্ট, ওদের আমরা বলি যে ক্লিভেজ নির্দিষ্ট অনির্দিষ্ট, তো এই ধরনের একটা প্রকারভেদ তোমরা পড়েছো ইন্ট্রোডাকশন টু জিওলজিতে। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে টিনোফোরাদের ক্ষেত্রে তোমার নির্দিষ্ট ধরনের ক্লিভেজ ঘটে, কিন্তু নিডারিয়ানদের ক্ষেত্রে অনির্দিষ্ট ধরনের ক্লিভেজ ঘটে। গ্যাস্ট্রুলেশন অফ ইপিবলি, ইপিবলি এমবলি এইগুলা তোমরা পড়েছো কিনা? ইপিবলি হচ্ছে কোষগুলো এসে একদম উপরের দিকে চলে আসতে থাকবে, মেসোডার্ম তোমরা ক্লিভেজ পড়েছো, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তাই না? গ্যাস্ট্রুলেশনে তোমার এই ইপিবলি অর্থাৎ গ্যাস্ট্রোডার্মের গ্যাস্ট্রুলার যে সেলগুলো সেগুলো এসে তোমার কি হবে, চলে আসবে, সেগুলো এসে কি করবে, সেগুলো এসে ওপরের দিকে ঢাকতে থাকবে। তারপরে তোমার সিডিপিড লার্ভা, সিডিপিড লার্ভা বলা হয়েছে প্লানুলা লার্ভার সাথে একদমই বৈসাদৃশ্য। তো এতগুলা বৈসাদৃশ্য নিয়ে আসলে দুইটা পর্বের প্রাণীদেরকে একসাথে ফেলাটা এটা আসলে কাল্পনিক ছাড়া আর কিছুই নয়, তো এটাকে তারপরে বাদ দেওয়া হয়েছে। অ্যানসেস্ট্রি অফ টিনোফোর্স, অর্থাৎ টিনোফোর্সদের যে জ্ঞাতিতাত্ত্বিক মানে উৎপত্তি, এই উৎপত্তিটা কোত্থেকে হলো? Nothing is definitely known. Nothing is definitely known about the ancestry of Tinophora. বলা হয়েছে টিনোফোরাদের যে উৎপত্তি সেটা সম্পর্কে আসলে এখনো তেমন কিছু জানা যায়নি, এবং এটা তোমার
জানা না যাওয়াতে দেখা গেছে যে আসলে ডিফারেন্ট ভিউ এখানে চলে আসছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পর্বের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করে তাদেরকে একটা জায়গায় ফেলার চেষ্টা করেছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত তা হয়নি। এবং সেটা যে মানে বিভিন্ন বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কিন্তু পারেননি। তো বিজ্ঞানীদের যে বিভিন্ন ভিউ আছে সেটা সম্পর্কে আমরা কি করব, আমরা এখন পড়বো আসলে কে কি বলেছেন। তোমরা একটু দেখো কে কি বলেছেন। তো এখানে দেখা গেছে মার্শাল এন্ড উইলিয়াম, আমরা প্রথম স্যাডউইকের কথা পড়ি। নিডারিয়ান আন্ডার দ্য সেম ফাইলাম, বলা হয়েছে যে নিডারিয়ানের একটি সাব ফাইলাম হিসেবে টিনোফোরবা পর্বের প্রাণীদেরকে অন্তর্ভুক্ত করান বিজ্ঞানী স্যাডউইক 1900 সালে। কিন্তু 1972 সালে মার্শাল এন্ড উইলিয়াম তারা বলেছেন যে টিনোফোরা, দেখো টিনোফোরান্স আন্ডার ফাইলাম সিলেন্টারেটা এজ এ সাব ফাইলাম একনিডারিয়া নামকরণ করে তারা আবার টিনোফোরা কে দেখা গেছে যে টিনোফোরাকে নিডারিয়া পর্বের সাবফাইলাম হিসেবে অন্তর্ভুক্ত করা। পরবর্তীতে ব্যারিংটন 1979 সালে টিনোফোরা এন্ড নিডারিয়া মে হ্যাভ হ্যাড এ কমন অরিজিন, বলা হয়েছে যে উনি বলেছেন যে টিনোফোরা এবং নিডারিয়ার একটা কমন অরিজিন আছে, একই জায়গা থেকে উৎপত্তি। এবং নেমাটোসিস্ট বাই ওয়ান টিনোফোরাস স্পেসিস, দেখো একটা টিনোফোরা স্পেসিস এর নাম এই যে ইউচেলোরা লুব্রা দেওয়া হয়েছে, যে পসিবলি জাস্টিফাইড উইথ ভিউ এন্ড ইট ইজ অলসো সেড দ্যাট এই প্রাণীটাকে জাস্টিফাই করে দেখা গেছে there is nothing in the ultrastructure of the two groups indicated a particularly close relationship। বলা হয়েছে যে দুই যে গ্রুপ আছে সেটার মাঝে আসলে মানে আলট্রা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের মিল তাদের মধ্যে খুঁজে পাওয়া গেছে। রুবার্ট এন্ড বার্নস 1994 এ বলছেন যে এই দুইটা আসলে একদমই তারা আলাদা করে ফেললেন এবং তারা বললেন যে এটা আসলে ট্রিপ্লোপ্লাস্টিক হওয়ার, যেমন প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দিকে ট্রিপ্লোপ্লাস্টিক হওয়ার জন্য সে আগায় যাচ্ছে টিনোফোরা পর্বের প্রাণীরা, কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী। ওকে, তো তারা এজন্য বিভিন্ন দিক বিবেচনা করে তাদেরকে এই টিনোফোরা পর্বের প্রাণীদেরকে নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস এই দুইটা পর্বের মাঝে আলাদা টিনোফোরা মাইনর ফাইলাম নাম দিয়ে এদেরকে অন্তর্ভুক্ত করা। ওকে, তো এখানে একটা সুন্দর ছবি তোমাদের দিয়েছি। এখন আরেকটা কোশ্চেন আজকে আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে একান্তোসেফালা। আমরা জানি ওটার নাম অনেক উচ্চারণ করতে তোমাদের কষ্ট হয়, সবচেয়ে অদ্ভুত নাম এটা, ম্যাক্রো একান্থোরিনকাস। ম্যাক্রো মানে বড়, একান্থা মানে কি কাটা, আর রিনকাস মানে কি গলবিল জিহ্বা, গলবিল বা জিহ্বা। তো এখানে যে প্রোবসিস বোঝায় যে এরকম ওর মুখ থেকে জিহ্বাটা বের হয়ে আসে, ওখানে কি থাকে বড় বড় কাটা থাকে এই পর্বের প্রাণীদের। তো পর্বটা কি একান্তোসেফালা, অর্থাৎ একান্থায় সেফালা মানে কি মাথা, একান্থা মানেও কাটা। এই যে এখানে ম্যাক্রাকান্থা, তো বড় বড় কাটা, রিনকাস মানে জিহ্বাতে। তো এই প্রাণীটা দেখো হিরোডিনিয়াস is a intestinal acanthocephalan parasite known as the gained thorny headed worm in swine। swine হচ্ছে তোমার শূকর, এটার মাঝে বলা হয়েছে দৈত্যাকৃতি, গেইন মানে দৈত্যাকৃতি, থর্নি মানে কণ্টকায়িত মাথা এক ধরনের ওয়ার্ম, অর্থাৎ তোমার দৈত্যাকৃতি থর্নি হেডেড ওয়ার্ম সোয়াইনের মধ্যে, অর্থাৎ কি শূকরের মধ্যে। তো এটার হচ্ছে প্রাইমারি ইনফিনিটিভ হোস্ট ইজ সোয়াইন, বলা হয়েছে প্রাথমিক হোস্ট সোয়াইন, এবং এটা এর মানে আরেকটা মাধ্যমিক হোস্ট সে ব্যবহার করে তার জীবনচক্র সম্পন্ন করতে। তো একান্তোসেফালা প্রাণীদের আমরা শুধুমাত্র দেখি যে অঙ্গ সংস্থান পড়ি, আর তেমন কিছু আমাদের পড়া হয় না। তো আমি ভাবলাম এটার জীবনচক্রটা আমাদের একটু পড়া দরকার, এবং এটা দিয়ে যে রোগ হয়, তারপরে সেই প্যারাসাইটিক যে ইয়াটা ওর ভূমিকাটা, সেটা আসলে বইতে তেমন ভাবে কিছু দেওয়া হয়নি। তো এটা তোমরা অবশ্য ফোর্থ ইয়ারে গিয়ে পাবা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে এই কোশ্চেনটা আসলে এখনো হয়নি, কেউ পড়েনি, তো আমি ভাবলাম যে আসলে কোশ্চেনটা আমি তৈরি করে তোমাদের সামনে একটু উপস্থাপন করে দিই, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে আমরা লাইফ সাইকেলে চলে আসি। ম্যাক্রোঅ্যাকান্থোরিনকাস হিরোডিনিয়াস হ্যাজ অ্যান ইনডাইরেক্ট লাইফ সাইকেল, বলা হয়েছে ইনডাইরেক্ট লাইফ সাইকেল মানে তাদের ডাইরেক্ট লাইফ সাইকেল নাই,
তারা বিভিন্ন জায়গায়, যেমন কুকুরেও যেতে পারে, আবার দেখা যায় যে তোমার ইয়েতেও যেতে পারে, কুকুরেও যেতে পারে, অথবা তোমার কি বলে এটাকে, বিভিন্ন ধরনের বিটেল যে থাকে যেগুলো ফসলের ক্ষতি করে, আর্থ্রোপোড, হ্যাঁ, সেগুলোতেও যেতে পারে। রিকোয়ার্স দেখো স্ক্লেবিয়য়েড এন্ড হাইড্রোফিলিড বিটেল লার্ভি as intermediate host। তো আমরা বললাম যে দুই ধরনের হোস্ট থাকে, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক। তো মাধ্যমিক হোস্ট হিসেবে সে কাকে ব্যবহার করে? মাধ্যমিক হোস্ট হিসেবে সে ব্যবহার করে কাকে? বলা হয়েছে যে সে ব্যবহার করে তোমার বিটেলকে, হ্যাঁ, স্ক্লেবয়েড, অর্থাৎ এখানে কিছু কিছু প্রাণী আছে তোমরা জানো যারা মরটল খায় আর কি, হ্যাঁ, সেই ধরনের। তো যাই হোক, তোমরা এখানে সহজ করে ব্যবহার করবা বিটেল লার্ভা, এখানে ওদের মাধ্যমিক পোষক। তো ডগ ইনফেক্টেড উইথ ম্যাক্রোঅ্যাকান্থোরিনকাস শেড এগস ইন দেয়ার ফেসেস। বলা হয়েছে যে ডগ সাধারণত শুকর হচ্ছে ওদের প্রাথমিক পোষক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কুকুরও কিন্তু এটা দিয়ে আক্রান্ত হয়, এবং তারা যে মল ত্যাগ করে সেখান থেকেই কিন্তু এক কুকুর থেকে আরেক কুকুরে চলে যায়, এবং লার্ভা, এদের লার্ভাল স্টেজটা ওইখানে থাকে, এবং সে লার্ভাল স্টেজটা কেমন অবস্থায় থাকে? আমরা জানি যখন মলের সাথে লার্ভাটা কোনো পরজীবী ত্যাগ করে তখন অবশ্যই সে বাইরের দিকে কি করে? শক্ত করে এক ধরনের শেড দেয়, যেটাকে আমরা বলি যে ক্যাপসুল দিয়ে আবৃত করা, যাতে বাইরের কোনো কিছু প্রতিকূল আবহাওয়া তাকে নষ্ট করে না দিতে পারে, হ্যাঁ। তো এখানে দেখো these eggs are then consumed primarily by larvae of various beetle species। বলা হয়েছে যে কুকুর যে মলত্র ত্যাগ করে সেখানে অনেক বিটেল টিটেল কিন্তু এসে বসে, and developed over 6 to 12 weeks। বলা হয়েছে বিটেলের মধ্যে 6 থেকে 12 সপ্তাহ থাকে this host until reaching the infective stage। সিস্টাকান্থ বলা হয়েছে তার যে ইনফেক্টিভ স্টেজ, হ্যাঁ, সিস্টাকান্থ, অর্থাৎ সে যখন সোয়াইনে যাবে বা কুকুরে যাবে তখন দেখা যাবে যে তার আগে পর্যন্ত সেই বিটেলের দেহে থাকে, এবং 6 থেকে 12 সপ্তাহ, ঠিক আছে, থাকে। এবং সিস্টাকান্থ যখন সে হয় তখন সে ওখানে আর থাকে না, তখন সে বের হয়ে চলে আসে, তখন এটাই হচ্ছে ইনফেক্টিভ স্টেজ, অর্থাৎ সংক্রমণকারী দশা, and encysting the body cavity of the insect। বডি ক্যাভিটিতে চলে আসে, তারপরে সে আস্তে আস্তে নিচের দিকে সে যাওয়া শুরু করে। দেখো এখানে ম্যাক্রোঅ্যাকান্থোরিনকাসের একটা ছবি আমরা দিয়েছি, এখানে তোমাদের বইতে ছবি অনেক কঠিন করা আছে, এখানে একটা সহজ ছবি দিয়েছি আমি। থর্নি, দেখো প্রোবোসিস, কাঁটাযুক্ত প্রোবোসিস, তারপরে বডি ওয়াল দেওয়া হয়েছে, তারপরে প্রোবোসিসের যে শীত থাকে সেটা, তারপরে প্রোবোসিসটা যে বাইরে উদ্গত হয়, আমরা জানি যে লিমনেসি নামক এখানে কি থাকে, প্রোবোসিসের দুই দিকে লিমনেসি নামক কি থাকে, থলি থাকে, যেটা ভেতরের দিকে যে ওর যে তরল থাকে, সে তরলটা এসে ওই থলিটার মধ্যে চাপ দেয়, তখন যেভাবে জিহ্বাটা আমরা বের করে আনি, ও প্রোবোসিসটা বাইরের দিকে বের করে আনে। আবার যখন ভেতরে গুটানোর দরকার হয়, আমরা আসলে বিভিন্ন মাছে ওকে পাই, একান্থোসেফালা এই প্রাণীটাকে অন্ত্রে পাই, তো আনলে আমরা যখন ওকে মাইক্রোস্কোপের নিচে দেখি তখন দেখা যায় যে ও প্রোবোসিস আস্তে করে বের করছে, আবার ভেতরে গুটায় নিচ্ছে, হ্যাঁ, খুব অদ্ভুত। তোমরাও দেখবা 4th ইয়ারে গিয়ে এটা প্র্যাকটিক্যালও আছে, তোমরা করবা। এখানে টেস্টিস থাকে, দেখো সিমেন্ট গোনার থাকে, স্পার্ম ডাক্ট থাকে, তারপরে তোমার সেমিনাল ভেসিকল থাকে যেখানে সিমেন্ট গুলো জমা থাকে, আর এখানে বলা হয়েছে যে বার্সা এভার্টেড, এটাও সে গুটায় ফেলতে পারে। তো এখানে তোমার লাইফ সাইকেলটা আমরা একটু দেখি। লাইফ সাইকেলে দেখো মানুষের মধ্যেও চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, যে শুকর বা কুকুর থেকে মানুষের মধ্যে চলে যাচ্ছে, তো এগুলি যারা খায় তাদের মধ্যে তো চলে যাওয়াটা স্বাভাবিক, তাই না? তো এখানে দেখো তোমার এই যে লার্ভাল স্টেজ হচ্ছে একান্থা লার্ভাল স্টেজ হয়ে এই যে বিভিন্ন বিটেলে চলে যাচ্ছে। দেখো এই যে এখানে বড় করে দেখানো হয়েছে প্রাণীটাকে, হ্যাঁ, সে কি করে, মল ত্যাগ করে, মলের মধ্যে এই যে এটা থাকে লার্ভাল স্টেজ, আস্তে আস্তে সে ওই যে বিভিন্ন বিটেলে চলে যায়, বিভিন্ন বিটেলে চলে গিয়ে ওদের অন্ত্রে বাস করে, এবং ওইখানে 6 থেকে 12 উইকস সে থাকে। আবার দেখা যায় যে ওগুলা কি করে, ছেড়ে দেয়, ছেড়ে দিলে পরে আবার এইখানে চলে আসে। হ্যাঁ, তো এই বিটেল আসলে যে আমরা বলি যে আমাদের শাকসবজি বলো, আমাদের বলো, এগুলো ভালো করে কি করতে হবে, সিদ্ধ করে ধুয়ে খেতে হবে, হাত ধুয়ে খেতে হবে। হ্যাঁ, তো স্টেজেস কি কি স্টেজ আছে? embryogeneted eggs contain larvae acanthor with rostellar hook।
বলা হয়েছে যে ওর মাথার দিকে রোস্টেলাম আমরা পড়েছি যে টিনিয়া সোডিয়ামে, সেখানে অনেক হুক থাকে একান্থরের, এবং আর পাস্ট ইন the faces of the infected dog, বলা হয়েছে যে ডগ যখন ফেসেস FACE ফেস মানে কি মল, ডগের মলে বা আক্রান্ত ডগের মলে এগুলো থাকে, দে আর হোয়াইট এন্ড ওভয়েড, তারা বেশ বড় থাকে এবং ঠিক তাদের ডার্ক ব্রাউন শেল থাকে, অর্থাৎ বাইরের দিকে একদম সে প্রোটেক্টিভ আবরণ তৈরি করে তারপরে এটা বের হয়ে আসে। এক্স আর মাল্টি লেয়ার, অনেকগুলা তার লেয়ার থাকে, যে আমরা পড়েছি যে অ্যাসকারিসের জীবনচক্র আমরা পড়েছিলাম না, 3 ধরনের লেয়ার দেয়, কাইটিন নির্মিত, প্রোটিন, লিপিড, তারপরে সে এটা কি করে বাইরে ছাড়ে। হ্যাঁ, তো এখানেও তোমার মাল্টি লেয়ার থাকে, লার্জ এন্ড ডেন্স। আর অ্যাডাল্ট তোমার ম্যাক্রোএকান্থোরিনকাস আর লার্জ ফ্ল্যাটেন্ড চ্যাপ্টা ট্রান্সভার্স গ্রুপস, অর্থাৎ প্রস্থে দেখবা যে একটু এরকম এরকম, প্রস্থে দেখবা যে একটু এরকম এরকম কি ভাঁজ ভাঁজ আছে। এন্ড ভ্যারি ফর্ম মিল্কি হোয়াইট টু পিঙ্ক টু রেড, বলা হয়েছে যে মিল্কি হোয়াইট থাকে, পিঙ্ক থাকে অথবা রেড হয়ে যায়। ফিমেল আর জেনারেলি লঙ্গার এন্ড ওয়াইডার দেন মেল, বলা হয়েছে যে ফিমেলটা বড় এবং হোয়াইট বেশি। রিচিং লেন্থ অফ 840 to 500 mm লং এন্ড মানে 480 থেকে 500 মিলিমিটার লং, আর 8 থেকে 9 মিলিমিটার হোয়াইট। দ্য প্রোবোসিস, এটা দেখো 5 থেকে 6 রোজ, 5 থেকে 6 রো মানে কি সারিতে কাটাগুলি এখানে থাকে, এবং সেটা অ্যান্টেরিয়র ইন্ড অর্থাৎ সামনের দিকে। ডিজিজেস, কি কি ডিজিজ হতে পারে? তো এখানে ডিজিজ হতে পারে, যেটা আমার সময় প্রায় শেষ হচ্ছে, ক্লিনিক্যাল ডিজিজ আছে, যেসব ডিজিজ হয় সেসব সম্পর্কে আসলে সোয়াইন দিয়েই কি করা হচ্ছে, সোয়াইন দিয়ে মোটামুটি তোমার শুকর যেটা, হ্যাঁ সেটারই আসলে ওষুধ আবিষ্কার করা হয়েছে, কিন্তু ডগের ক্ষেত্রে এই ধরনের কোনো ওষুধ এখন আবিষ্কার করা হয়নি। তো যাই হোক, মোটামুটি তোমাদের যা কিছু পড়ালাম আশা করি তোমরা উপকৃত হবা, এবং ক্লাস তোমাদের যখন তোমাদের কাছে পৌঁছে যাবে তখন তোমরা আরেকটু ভালো করে এটা আবার শুনবা। তো রিলেটেড আর্টিকেল আমরা বলেছি যে রেফারেন্স দিতে হবে, এখানে রেফারেন্স আমি তিন জনের রেফারেন্স দিয়েছি, ভার্মা এন্ড জর্ডান, কোটপাল, আর একটু সাহায্য নিয়েছিলাম তোমার ইয়া থেকে, একটা আর্টিকেল থেকে, সেটা আমি দিয়ে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা সম্পৃক্ত আছে আমাদের এই কাজে তাদের জন্য দোয়া করবা। ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকো।